তো প্রবাবিলিটি ট্রি দিয়ে আজকে আমরা আমাদের ক্লাস শুরু করব। তো প্রবাবিলিটি ট্রি অ্যাকচুয়ালি জিনিসটা কি? তো ট্রি হচ্ছে তোমার গণিতে একটা যুগান্তকারী জিনিস, শুধু গণিতে না। ট্রি জিনিসটা তোমার গণিত বলো, ফিজিক্স বলো, হ্যাঁ মানে বিজ্ঞানের অনেকগুলো দিকে এই ট্রি এর প্রয়োগটা আছে। তবে ট্রিটার বিভিন্ন রকমের ভাগ আছে, যেমন আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে প্রবাবিলিটি ট্রি। হ্যাঁ, তো পুরো ট্রি নিয়েই আমাদের একটা কোর্স ছিল, আমরা পড়ছি, যেটা দিয়ে তুমি হচ্ছে ডিজিটাল সার্কিট গুলো সলভ করতে পারো, যেটা দিয়ে তুমি সিএসসি এর অ্যালগোরিদম গুলো সলভ করা যায়। ঠিক আছে, মানে অ্যালগোরিদমের কোনটাতে কি হচ্ছে না হচ্ছে এগুলো ডিসিশন মেকিং কাজগুলো করা যায় ট্রি, শুধু ট্রি এর উপর বেসিস করে। তো ট্রি বিশাল বড় একটা ব্যাপার, বিশাল বড় একটা জিনিস। হ্যাঁ, তো সেখান থেকে আমরা জাস্ট আজকে প্রবাবিলিটি ট্রি জিনিসটা শিখবো। তো ট্রি বলতে তোমরা একটা বুঝতেই পারছো যে একটা গাছ। হ্যাঁ, তো গাছের যেমন বিভিন্ন ডালপালা থাকে, এখানেও আমাদের বিভিন্ন ডালপালা হবে, একটা রুট থাকবে মানে একটা মূল থাকবে, শিকড়, সেখান থেকে বিভিন্ন ডালপালা হবে, এবং সেই ডালপালা দিয়ে বিভিন্ন কিছু বোঝানো হবে, কোনটা কি কোনটা কি হচ্ছে না হচ্ছে। ঠিক আছে, তো এই জিনিসপত্রগুলো আমরা এখন দেখবো। যেমন আমরা একদম ইনিশিয়াল স্টেপ থেকে যদি শুরু করি, যে একটা মুদ্রা, তাকে যদি আমরা নিক্ষেপ করি, ঠিক আছে, তাহলে তার ট্রিটা দেখতে কেমন হবে। জাস্ট সিম্পল, একটা মুদ্রা, আমি একটি মুদ্রা আমি যদি নিক্ষেপ করি, তাহলে সেটা ট্রিটা অ্যাকচুয়ালি দেখতে কেমন হবে। তো দেখো, একটা মুদ্রা এর রুট হবে, তাহলে একটা মুদ্রা আমি যে এরকম নিয়ে নিলাম, যেটা মুদ্রা, তাহলে এই মুদ্রাকে আমি যদি নিক্ষেপ করি, এর দুটো পার্ট থাকবে, একটা পার্ট হবে হেড আর একটা পার্টে হবে আমার টেল। এখন তুমি ট্রি এদিক থেকেও করতে পারো, আবার নিচ দিয়েও করতে পারো, যেদিক দিয়েই করো না কেন, এইটাকে আমার রুট, মুদ্রাটা হচ্ছে আমার রুট। এখন আমি এর দুইটা পার্ট থাকবে, একটা পার্টে থাকবে আমার হেড, আর একটা পার্টে আমার থাকবে হচ্ছে টেল। তাহলে একটা মুদ্রা আমি যদি নিক্ষেপ করি, তার ট্রিটা দেখতে হবে এরকম, একটা পার্টে থাকবে হেড আর একটা পার্টে থাকবে আমার টেল। এইবার যদি আমি আরো একটা মুদ্রা এর সাথে টস করি, অর্থাৎ আমি যদি দুইটা মুদ্রা টস করি, তাহলে প্রথম মুদ্রার জন্য আমি তো এরকম পাবো, প্রথম মুদ্রাটার জন্য আমি তো এরকম ট্রি পাবো। দ্বিতীয় মুদ্রাটার জন্য কি হবে? দেখো, চিন্তা করো, এমনি সিম্পল লজিকে আমি যদি দুইটা মুদ্রা একসাথে টস করি, কি হইতে পারে? ধরো এই দুইটা মুদ্রা, এটাতে হেড আসলো, এটাতে টেল আসলো, আসতে পারে। এটাতে টেল আসলো, এটাতে হেড আসলো, এরকম আসতে পারে। এভাবে অনেকগুলো ঘটনা ঘটতে পারে। ঠিক আছে, তারপরে উম তোমার এইটার জন্য যদি আমরা যাই, তাহলে ধরো এখানে হেড, এইখানেও হেড, এরকম আসতে পারে। তো এরকম অনেকগুলো ঘটনা আমাদের ঘটতে পারে। তো সেটা আমরা কি করব, যে প্রথম মুদ্রাটাকে টস করলে আমরা হেড আর টেল পালাম। ঠিক আছে, তাহলে প্রথম মুদ্রার হেডের সাথে দ্বিতীয় মুদ্রার কি আসতে পারে? হেডও আসতে পারে, টেলও আসতে পারে, আমি জানি না। যেমন এইখানে দেখো, প্রথম মুদ্রায় হেড, তার সাথে দ্বিতীয় মুদ্রার টেল আসছে একবার, আবার প্রথম মুদ্রায় হেড, তার সাথে দ্বিতীয় মুদ্রার হেড আসছে একবার। তার মানে প্রথম মুদ্রার হেডের সাথে আমার একবার হেডও আসতে পারে, দ্বিতীয় মুদ্রার আরেকবার টেলও আসতে পারে। তাহলে এর জন্য আবার আমার দুইটা আমি ডালপালা পাচ্ছি, একটা হচ্ছে হেড, একটা হচ্ছে, জানি না, আমি দেখিনি, টেল। ঠিক আছে, তো আলটিমেটলি আমি এইখানে পেলাম। এইবার দ্বিতীয়টার ক্ষেত্রে আসো, দ্বিতীয়টার ক্ষেত্রে দেখো, টেল, মানে প্রথম মুদ্রায় আমি টেল পাচ্ছি, তাহলে দ্বিতীয় মুদ্রার এইখানেও সেই সেম অবস্থা, আমি দুইটা জিনিস পেতে পারি, হেড পেতে পারি অথবা টেল পেতে পারি। ঠিক আছে, এইবার হিসাবটা করতে হয় কিভাবে? এই যে আমি এটা লিখলাম, তাহলে আলটিমেটলি এই জায়গার ফাইনাল রেজাল্টটা কি হবে, এই জায়গার ফাইনাল রেজাল্টটা কি হবে, সেটা কিভাবে লিখতে হয়? তো সেটা লিখতে হয়, জাস্ট তুমি এই যে ট্রি মানে গাছের এই ডাল বেয়ে বেয়ে নেমে যাবা, অর্থাৎ এটা তো আমার শিকড়, এখান থেকে আমি এখন নেমে যাচ্ছি। তাহলে হেড থেকে এখানে যদি আসি, তাহলে এই দুইটার কম্পোজিশন মানে এই দুইটা মিলে হবে আমার হেড হেড। ঠিক আছে, এখান থেকে এইখানে যদি নামি, তাহলে এই দুইটা মিলে আমার হচ্ছে কি হেড টেল। এইখান থেকে যদি এইখানে নামি, তাহলে হবে টেল হেড। দেখো, এটা খেয়াল রাখবা, মানে কোন জায়গা থেকে তুমি কোন জায়গায়, একে বলা হয় অ্যানসেস্টর, এটাকে বলা হয়
ভুলে গেলাম, ডিসেন্ডার না কি জানো, যাই হোক, একটা হচ্ছে অগ্রজ, একটা হচ্ছে অনুজ, হ্যাঁ, একটা বড় ভাই একটা ছোট ভাই। এই জন্য আগে তুমি তো বড় ভাইয়ের আগে তো ছোট ভাইকে লিখে ফেলতে পারবা না, এই জিনিসটা এখানে খেয়াল রাখতে হবে। তো এই জন্য যে প্রথমে থাকবে তাকে আগে লিখতে হবে, যে পরে থাকবে তাকে পরে লিখতে হবে। হ্যাঁ, তোমার মনে হইতে পারে দুইটা তো একই জিনিস, কিন্তু না, এই ট্রিতে এই জিনিসটা তোমাকে মেইনটেইন করতে হবে। কে বড় কে ছোট, কে অগ্রজ কে অনুজ, এই জিনিসটা তোমাকে মেইনটেইন করতে হবে। আর এখান থেকে আমি যদি এই জায়গাতে নামি, তাহলে এটা হচ্ছে টেল টেল। ঠিক আছে, তাহলে দুইটা মুদ্রা আমি যখন নিক্ষেপ করলাম, তার জন্য কিন্তু দেখো আমি কয়টা নমুনা ক্ষেত্র পেয়ে গেলাম, চারটা নমুনা ক্ষেত্র পেলাম। ঠিক আছে, তাহলে মোট আমি এখানে চারটি নমুনা পেলাম। ঠিক আছে, দুইটা মুদ্রা আমি যখন নিক্ষেপ করলাম। এবার আমি যদি আরো একটা মুদ্রা এক্সট্রা নিক্ষেপ করি। স্যার এখানে একটা প্রশ্ন করবো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই করো। স্যার এখানে কি আপনি দুইটা মুদ্রা নিক্ষেপ করছেন নাকি একটা মুদ্রাকে দুইবার নিক্ষেপ করছেন? আমি দুইটা মুদ্রা নিক্ষেপ করছি। ঠিক আছে, আবার তুমি এই স্যার সেম ট্রিটা একটা মুদ্রা দুইবারের ক্ষেত্রেও ইউজ করতে পারো, মানে এই সেম ট্রিটা দুই জায়গায় ইউজ করা যাবে, কিন্তু আমি এটা দুইটা মুদ্রা একবার নিক্ষেপ করছি। আর তুমি যেটা বললে সেটার জন্য একটা মুদ্রা দুইবার নিক্ষেপ করতে হবে। ক্লিয়ার? স্যার ওটা যখন কি থাকলো? হ্যাঁ, স্যার ওইটা পার্থক্যটা কি থাকলো? না, ট্রি তো তোমার ওইটাই হবে। তুমি যদি একটা মুদ্রাকে দুইবার নিক্ষেপ করো, ওইখানে শব্দের তফাৎ, তুমি ওইটাকে দুইবার আলাদা আলাদা করে ড্র করতেছো, তাহলে প্রথমবারে তুমি এইটা পেলে, দ্বিতীয়বারে ওইটার সাথে এইটা, এটার সাথে এইটা, এইভাবে পেলে। ঠিক আছে, আর যদি তুমি দুইটা মুদ্রাকে একবার নিক্ষেপ করো, তাহলে ডিরেক্ট তুমি এই ফলাফলটা পাবা। আর যদি তুমি একটা মুদ্রা দুইবারে নিক্ষেপ করো, প্রথমবারের ফলাফল এইটা, দ্বিতীয়বারের ফলাফল এইটা, এই জায়গায় তফাৎটা। এখন তোমাকে তো অঙ্কে ওইটা বলে দিবে, সেটার উপরে প্রয়োগ করে তোমাকে কাজ করতে হবে। বুঝতে পারছো? অঙ্কের প্রশ্ন এটা বলে দেওয়া থাকবে যে তুমি একবার নিক্ষেপ করো নাকি দুইবার নিক্ষেপ করো। তার উপর ডিপেন্ড করে তোমার এই নমুনাটা নিতে হবে। আর তোমার মেইন কাজই হচ্ছে এই নমুনাটা বের করা। ঠিক আছে, ওকে স্যার। এখন আমি তিনটা মুদ্রা যদি একবারে নিক্ষেপ করি, তিনটি মুদ্রা। ঠিক আছে, তিনটা মুদ্রা আমি একবারে নিক্ষেপ করতেছি, তাহলে ঠিক আমার আগের মতোই এই হেডের জন্য আমি হেড টেল পাবো। আমি চেষ্টা করব একটা ট্রি দিয়েই সবগুলো ম্যাথ যাতে কাভার করা যায়। এরকম প্রত্যেকটার জন্য আমি দুইটা দুইটা পাবো। আমার একটু এখানে জায়গা শর্ট পড়ে গেছে, যাই হোক, আমি একটু এঁকে বেঁকে আঁকানোর চেষ্টা করতেছি। এই, তাহলে প্রথমটার এই হেডের সাথে আমরা হেড আর টেল পাবো, এটার জন্য হেড আর টেল পাবো, এটার জন্য হেড আর টেল পাবো, হেড আর টেল পাবো, এভাবে এঁকে নিলাম। ঠিক আছে, এবার আমাকে কি করতে হবে, আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে নাম লিখতে হবে কোনটা কি। তাহলে দেখো, এইটা তো এইচ এইচ আগেই আমরা বের করে রাখছি, তাহলে এইটার সাথে যখন এইটা কম্পোজিশন হচ্ছে তখন কি হবে, এইচ এইচ এইচ। ঠিক আছে, এটার সাথে যখন এইটা কম্পোজিশন হচ্ছে তখন হবে এইচ এইচ টি। দেখো, অনেক সময় আমাদের মনে হয় যে ও এটা তো গুণ, তাহলে এইচ টি এইচ লিখলে প্রবলেম কি, লেখা যাবে না, ওই যে বলছি, যেটা মানে বড় ভাই তাকে আগে রাখতে হবে সবসময়, তাহলে এইচ এইচ বড় ভাই এই ক্ষেত্রে। ঠিক আছে, তারপরে এইটা, এরপর যখন আমি এটাকে কম্পোজ করব তখন আসবে এইচ টি এইচ। দেখো, যেভাবে আছে এইচ টি এইচ আমি সেটাকে কিন্তু রাখতেছি। তারপর এটার সাথে এটা যদি করি তখন হবে এইচ টি টি। ঠিক আছে, তারপরে যদি আমি এইটা দিয়ে কম্পোজ করি তাহলে কি হচ্ছে আমার, টি এইচ এইচ। এইটা দিয়ে এটাকে নিলে টি এইচ টি। ঠিক আছে, তারপর এটার থেকে এটা নিলে খুব ইজি, টি টি এইচ, এটা নিলে টি টি টি। এই যে, তাহলে এখন দেখো আমি মোট 8টা নমুনা পেলাম। ঠিক আছে, 8টি নমুনা পেলাম। তাহলে আমি দেখতেছি আমি যখন দুইটা মুদ্রা নিছিলাম, অর্থাৎ দুইয়ের ক্ষেত্রে আমার যখন হচ্ছে মানে এন এর ভ্যালু, এটাকে বলা হয় এন, অর্থাৎ আমরা যখন হচ্ছে দুইবার নিচ্ছি বা দুইটা মুদ্রা নিচ্ছি, হ্যাঁ, সেক্ষেত্রে অর্থাৎ এন এর ভ্যালুটা আমাদের যখন 2 হচ্ছে তখন আমরা চারটা নমুনা পাচ্ছি। ঠিক একইভাবে আমরা যখন
3টা মুদ্রা নিচ্ছি বা 3 বার নিক্ষেপ করছি, অর্থাৎ n এর ভ্যালু আমাদের 2 হচ্ছে, ওই 3 হচ্ছে, সেক্ষেত্রে আমরা 8টা নমুনা পাচ্ছি। তাহলে দেখো এটা 2 স্কয়ার, এটা 2 টু দি পাওয়ার কিউব। তাহলে আমরা বুঝতে পারতেছি যে আলটিমেটলি প্রবাবিলিটি ট্রি তার নমুনা কয়টা হবে সেটা ডিপেন্ড করে 2 টু দি পাওয়ার n এর উপরে। ঠিক আছে? এটা কিন্তু প্রমাণ করতে বলে যে এটা দেখাও। সেক্ষেত্রে তুমি এরকম জাস্ট একটা প্রবাবিলিটি ট্রি এঁকে দিবা, বা তোমার উদ্দীপকে এরকম কিছু ডাটা থাকবে, এঁকে দিয়ে বলবা যে ঠিক এইভাবে যে যেহেতু প্রথম ধাপের জন্য, এই যে প্রথম ধাপের জন্য আমি কয়টা পাচ্ছি, একটা মুদ্রার জন্য 2টা পাচ্ছি, দ্যাট মিনস 2 টু দি পাওয়ার 1। তাহলে প্রথম ধাপ 2 টু দি পাওয়ার 1, দ্বিতীয় ধাপ 2 টু দি পাওয়ার স্কয়ার, তৃতীয় ধাপ 2 টু দি পাওয়ার কিউব। অর্থাৎ এইভাবে আমি যদি n তম ধাপ পর্যন্ত যাই, তাহলে আমি কি পাবো, 2 টু দি পাওয়ার n। ঠিক আছে? অর্থাৎ প্রবাবিলিটি ট্রি সেটা কি, 2 টু দি পাওয়ার, তার মোট নমুনা সেটা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। এভাবে কিন্তু একটা প্রশ্ন এর ভিতরে হয়ে গেল আমাদের। ঠিক আছে? তাহলে মোটামুটি 3টা, এরপরে 4টা মুদ্রা। মোটামুটি আমি তোমাদের এসএসসির প্রশ্ন অ্যানালাইসিস করে দেখছি যে 4টার বেশি আর মুদ্রা তোমাদের দেয় না। যদি দেয় তো ম্যাক্সিমাম 4টা মুদ্রা দেয়। ঠিক আছে? তো এরপরে আবার তুমি এভাবে দাগ টান বা হেড টেল লিখে দিবা। ওইটা আর আমি আর লিখলাম না। ওইটা বাসায় নিজেরা প্র্যাকটিস করে আমাকে একটু দেখায়ও যে তোমার প্রবাবিলিটি ট্রিটা দেখতে কেমন হয়েছে। ঠিক আছে? মোটামুটি 3টা পর্যন্ত আমি দেখাই দিছি। এরপরে থাকে হচ্ছে মুদ্রা আর ছক্কা। আমি যেগুলো বোর্ড কোশ্চেনে আসে বা পরীক্ষাতে আসে সেই ট্রি গুলো এঁকে দেখাবো। এরকম ট্রি আঁকলে 1000টা ট্রি আঁকানো যাবে, কিন্তু সবগুলো ট্রি তো লাগবে না। যে ট্রি গুলো আসলে লাগবে সেই জিনিসগুলো দেখালাম। যে 4টা মুদ্রা, এই ট্রিটা বোর্ড কোশ্চেনে আসে, 4টা মুদ্রার ট্রিটা আঁকা। এরপর ট্রি আসে হচ্ছে ছক্কার ক্ষেত্রে, 2টা ছক্কা আসে, একটা ছক্কা একটা মুদ্রা আসে, এরকম আসে। ঠিক আছে? তো আমরা এখান থেকে আমরা আর একটা কোশ্চেন একটু শিখে নিই, তারপরে আমরা ওইটাতে যাচ্ছি। এখান থেকে আরেকটা কোশ্চেন আসতে পারে, যেমন আসে যে কমপক্ষে একটি হেড আছে। হ্যাঁ, কমপক্ষে একটি হেড আছে, এইরকম আহ, তার হচ্ছে প্রবাবিলিটি বের করো। কমপক্ষে একটি হেড আছে বা 2টি হেড আছে, আমরা প্রথমে 2টি দিয়ে শিখি তাহলে ভালো হবে। কমপক্ষে 2টি হেড আছে, কমপক্ষে 2টি হেড আছে, তার প্রবাবিলিটি বের করো। হ্যাঁ, প্রবাবিলিটি বের করো, এরকম প্রশ্ন দেওয়া হয়। কমপক্ষে 2টা হেড আছে, তাহলে দেখো কমপক্ষে মানে কি, কমপক্ষে তোমার 2টা থাকতে হবে, 2 এর বেশিও থাকতে পারবে, কোনো প্রবলেম নাই। ঠিক আছে? শব্দটার উপর দিতে হবে, নজর দিতে হবে। কমপক্ষে তার মানে 2টা থাকতে পারবে, 2 এর বেশিও থাকতে পারবে, প্রবলেম নাই। তাহলে আমি দেখি এখানে একটা, এখানে একটা, এখানে একটা, মানে সবগুলোতেই দেখো আছে, শুধু নেই কোন কোন জায়গাতে, আমি সেইটা এইটাতে নেই। ঠিক আছে? তাহলে এইটাতে আছে, এইটাতে নেই, এইটাতে নেই, এইটাতে নেই। তাহলে কয়টা থাকলো আমার, 1 2 3, 3টাতে আমি পেলাম যে কমপক্ষে 2টা হেড আছে, এমন জায়গা আমি পেলাম হচ্ছে 3টা। ও আর এই যে একটা, 4টা, মোট 4টা পেলাম যেখানে কমপক্ষে আমার 2টা হেড আছে। ঠিক আছে? তাহলে এর প্রবাবিলিটি কি হবে, এর প্রবাবিলিটিটা হবে আমাদের এইটা হচ্ছে আমাদের সেই অনুকূল ঘটনা, দ্যাট মিনস 4, আর নিচের হচ্ছে মোট ঘটনা 8টা, দ্যাট মিনস হাফ। ঠিক আছে? এবার যদি বলে যে 2টা হেড আছে এমন প্রবাবিলিটি ট্রি বের করো, কমপক্ষে শব্দটা কেটে দিল, বললো 2টা হেড আছে এমন, তাহলে কিন্তু তখন এই নমুনাটা বাদ পড়ে যাবে। ঠিক আছে? কারণ এখানে হেড আছে 3টা, আমার লাগবে শুধুমাত্র যে এখানে 2টা 2টা করে হেড আছে। ঠিক আছে? শুধুমাত্র 2টা 2টা করে হেড আছে এমন জায়গা লাগবে, কিন্তু এখানে কিন্তু আমার হেড 3টা আছে। হ্যাঁ, সেক্ষেত্রে ওইটা আমরা বাদ দিয়ে দিব, তখন কিন্তু প্রবাবিলিটিটা কি হবে, 3/8। ঠিক আছে? এবার একটার ক্ষেত্রে এরকম বলতে পারে কমপক্ষে একটা, বা টেলের ক্ষেত্রে বলতে পারে কমপক্ষে 2টা টেল আছে। ঠিক আছে? এরকম যে কোনো কিছু বলতে পারে, জাস্ট তুমি যদি কনসেপ্টটা বোঝো, এখান থেকে যে কোনো কিছু বললে তুমি অ্যান্সার করতে পারবা, আর কোনো প্রবলেম হবে না। তাহলে মুদ্রা নিয়ে মোটামুটি আমাদের কাজ হয়ে গেল। এখন আমরা ছক্কা নিয়ে পড়ি। ঠিক আছে? তারপরে মুদ্রা ছক্কা নিয়ে লাগবো একসাথে, এই দুইটা জিনিস শিখলে আমাদের শেষ। ঠিক আছে? এবার আমরা শিখবো ছক্কা বা ডাইস। তো মোটামুটি আমরা সবাই লুডো খেলছি। দানে না খেললেও এখনকার যারা তোমরা আছো তোমরা অনলাইনে খেলছো। ঠিক আছে? কিন্তু খেলা হয়েছে মোটামুটি।
তো 6 থাকে, 6টাই থাকে জানেন। তো ছক্কার প্রবাবিলিটিটা ট্রি তুমি যেভাবে খুশি সেভাবে আঁকাইতে পারো। তবে সবথেকে সহজ একটা উপায় হচ্ছে রাউন্ড করে আঁকা। ঠিক আছে? তাহলে 2টা ছক্কা আঁকতে গেলে সহজ হয়। কিন্তু মুদ্রার সাথে আঁকতে গেলে তুমি এমনি আঁকতে পারো, প্রবলেম হবে না সেক্ষেত্রে। তবে যদি তোমাকে 2টা ছক্কা দেয় তাহলে সবথেকে বেস্ট উপায় হচ্ছে রাউন্ড করে আঁকা। তাহলে ফিগারটা দেখতে সুন্দর হয় এবং জায়গায় কম লাগে খাতায়। ঠিক আছে? তো আমরা দেখি যে কিভাবে আমরা করতে পারি। আর তুমি যেভাবে খুশি আঁকতে পারো। তুমি যদি মনে করো আমি নিজের একটা ডিজাইনে করব, আঁকতে পারো। শুধু নমুনাগুলো ঠিক হইলে হচ্ছে এবং সেটা ট্রির মতো দেখতে হইলে হচ্ছে। ঠিক আছে? তো আমরা একটা ছক্কা যদি এটা নিই, তো আমি ধরলাম এই হচ্ছে আমাদের ছক্কা। এখন ছক্কার তো 3টাই থাকবে। এক ওই 6টা থাকবে, সরি। এই 6টা দিক থাকবে। তো এখানে আমি দিলাম, মার্ক করলাম যে তারা কি পড়বে। আচ্ছা, এখানে গোল বা চারকোনা বক্স সেটা তোমার উপর, নিজেদের উপর সম্পূর্ণ। এগুলো শুধুমাত্র নির্ভর করে আমরা যখন অ্যালগরিদম তৈরি করি তখন। তখন বক্সের আলাদা মানে আছে, গোলের আলাদা মানে আছে। কিন্তু তোমাদের জন্য গোল বক্স একই কথা, যে ডিজাইন খুশি দিতে পারো। সেখানে কোনো ঝামেলা হবে না। ঠিক আছে? তো এই যে ছক্কা, ছক্কায় আমরা কি পড়তে পারি? 1 পড়তে পারে, 2 পড়তে পারে, 3 পড়তে পারে, 4, 5, 6। তাহলে একটা ছক্কা আমি যদি একবার নিক্ষেপ করি তাহলে আমার এই ডাটাগুলো আমি পেতে পারি। 1, 2, 3, 4, 5, 6 এর যেকোনো একটা আমি পেতে পারি। এবার একটা ছক্কাকে 2 বার অথবা 2টা ছক্কাকে একবার আমি যদি নিক্ষেপ করি তাহলে কি ঘটতে পারে? তাহলে যেটা ঘটতে পারে সেটা হচ্ছে আমাদের এই যে 1 টা আছে, এই 1 এর সাথে কিন্তু আমাদের এখানে আসলে জায়গা কম হয়ে গেল। আচ্ছা, সমস্যা না। এই 1 এর সাথে কিন্তু আমাদের আরো আরেকটা যে ছক্কা আছে তার 1, 2, 3, 4, 5, 6 হতে পারে। তাহলে সেটা আমি কিভাবে আঁকবো? 1, 2, 3, 4, 5, 6 মোটামুটি এইভাবে করাই, তাছাড়া আর তো কোনো উপায় নাই। তাহলে 1 আগে এঁকে নিই, 2, 3, 4, 5, 6। ঠিক আছে? এভাবে পড়তে পারে। 6 এর ক্ষেত্রে ওইরকম করতে পারে। এই আরেকটু এখানে ফাঁকা দিয়ে আমার করতে হইতো। যাই হোক, ভুল হয়েছে, ওইটার কি করা যাবে? 1, 2, 3, 4, 5, 6। তাহলে 1, 2, 3, 4, 5, 6। এবার গোল দিয়ে দাও। তুমি যেভাবে তোমার খুশি হয় আগে এঁকে ফেললে হবে। একটু সুন্দর করে সুন্দর জায়গা নিয়ে খাতায় বড় করে আঁকলে তখন এই স্পেস গুলো পাওয়া যাবে। তখন দেখতে আরো সুন্দর হবে প্রবাবিলিটি ট্রিটা। তো এইভাবে প্রত্যেকটার ক্ষেত্রে এরকম যদি আমি আঁকি তাহলে একটা ফুলের মতো সুন্দর সেজে যাবে। ঠিক আছে? তখন কিন্তু আমরা এই 2টা ছক্কা একবার নিক্ষেপ করা বা একটা ছক্কা 2 বার নিক্ষেপ করলে তার যে প্রবাবিলিটি ট্রি হয় সেই প্রবাবিলিটি ট্রি কিন্তু আমরা পাবো। এবার এই ক্ষেত্রে নমুনাগুলো কেমন হবে সেটার ব্যাপার। তো দেখো, এই যে 1, 1 যখন আমি কম্পোজিশন করব তখন আমি কিন্তু কি পাবো? 1, 1 কম্পোজিশন করলে এই নমুনাটা পাবো হচ্ছে 1, 1। ঠিক আছে? এইটা যখন কম্পোজিশন করব তখন কিন্তু আমি পাবো 1, 2। এটা ঠিক রাখতে হবে। আগে 1 তারপর 2, 2, 1 দেয়া যাবে না। পরেরটার ক্ষেত্রে হবে 1, 3, তারপরেরটার ক্ষেত্রে হবে 1, 4। এভাবে পরের গুলো হবে। ঠিক এইখানে যদি আমরা কম্পোজিশন করি, এটা থেকে এটাতে আসি তাহলে পাবো 6, 6। এইটা থেকে এটাতে করলে 6, 5। তাহলে এইভাবে প্রত্যেকটা আমরা কম্পোজিশন করলে আমরা নমুনা পাবো। এরপর আমাদের অনেক কিছু বলতে পারে প্রশ্নে। ঠিক আছে? যে এটা কি হলো, এটা কি হলো, এভাবে বলতে পারে। তো সেগুলো আমরা আহ করতে পারবো। তো এখানে দেখো একটা প্রশ্ন আমি দেখতেছি যে বলতেছে যে নমুনায় একই রকমের সংখ্যা, হ্যাঁ, যে একবার নিক্ষেপ করা হলো, প্রবাবিলিটি অঙ্কন করো, নমুনা ক্ষেত্রে হ্যাঁ একই সংখ্যা আসার সম্ভাবনা কত সেটা নির্ণয় করো। একই সংখ্যা, ঠিক আছে? তো একই সংখ্যা বলতে এই যে 1, 1, 6, 6, এখানে একটা পাবো 5, 5। ঠিক আছে? এখানে একটা পাবো 4, 4। ঠিক আছে? তাহলে এই যে এইরকম টোটালটা নিয়ে আমি পাচ্ছি। ঠিক আছে? তো এই যে টোটাল আমি যে নিয়ে হলো আহ, পাচ্ছি, কতটা পাচ্ছি? 4টা না, সরি 6টা পাবো। ঠিক আছে? টোটাল আমি নমুনা আমি এখানে পাবো 6টা।
এই একই রকম দেখতে 6 6 5 5 4 4 3 3 2 2 এরকম আমি পাবো হচ্ছে 6টা। এবার আমার টোটাল নমুনা ক্ষেত্র আছে কয়টা সেটা আমাদের দেখতে হবে। ঠিক আছে? তো 2 টু দি পাওয়ার এখানে আমরা দাঁড়াও 6 তো 6 6 ছক 36 2 টু দি পাওয়ার 6 দিলে তো আবার বেশি হয়ে যাচ্ছে, তাহলে 6 তো হবে না। এটার ক্ষেত্রে আমরা কত দিব? দাঁড়াও, ছক্কার ক্ষেত্রে মেবি আলাদা, কিন্তু আলাদা হওয়ার কথা না। 2 টু দি পাওয়ার 6 কারো কাছে ক্যালকুলেটর আছে? একটু দাও তো, দিয়ে দেখো তো কত আসে 2 টু দি পাওয়ার 6 এ। নাই মেবি, তাই না তোমাদের কারোর কাছে? 64 আসে, 64 64 64। আসতে 64 আসতেছে, তাই না? তাহলে এইটার ক্ষেত্রে আমরা মেবি এইভাবে হিসাব করতে পারবো না। যাই হোক, এটার ক্ষেত্রে আমরা এই প্রবাবিলিটির ট্রিটা যদি অঙ্কন করি, তাহলে এভাবে যদি আমরা গুনতে থাকি, তাহলে এটার জন্য 6টা, এটার জন্য 6টা, এটার জন্য 6টা, এভাবে আসতেছে। অর্থাৎ 6 ছক 36, এই টোটাল ডাটা এখানে আছে 6টা, আর পুরো বাইরে এরকম আমার আছে 6টা 6টা করে। তাহলে আমরা কি করতে পারতেছি যে 6 ইন্টু 6, 6 ছক 36। ঠিক আছে? এইটা আমাদের হচ্ছে। তো এইটার ক্ষেত্রে নমুনাটা ওই যে 2 টু দি পাওয়ার n টাকে আমরা এখানে রাখতে পারতেছি না। কেন? কারণ আমরা এখানে প্রথমবারেই আমার 6টা নমুনা পাচ্ছি। ঠিক আছে? তাহলে এইটার কিন্তু আবার ছক্কার ক্ষেত্রে হয়ে যাচ্ছে 6 টু দি পাওয়ার n। হ্যাঁ? আর মুদ্রার ক্ষেত্রে আমরা ওই যে করছিলাম 2 টু দি পাওয়ার n। ঠিক আছে? কারণ মুদ্রায় 2টা ফিট, এইজন্য 2 টু দি পাওয়ার n। আর এখানে ছক্কায় আমরা এই যে 6টা নমুনা পাচ্ছি প্রথমবারে, এইজন্য এটা 6 টু দি পাওয়ার n। তো মুদ্রার ওইটা পরীক্ষাতে আসছে, ছক্কার এটা আসেনি, এটা আমার কাছে এই মাথায় মাত্রই আসলো। তো যাই হোক, এটা দেওয়া যাবে নেক্সট পরীক্ষাতে, যে ছক্কার ক্ষেত্রে দেখাও যে 6 টু দি পাওয়ার n এটা ফলো করে। হ্যাঁ? তো যাই হোক, এখন আমাদের টোটাল ক্ষেত্র আছে 36টা, আর এইরকম একই রকম ডাটা আমরা পাচ্ছি 6টা। তাহলে এটার প্রবাবিলিটি আমরা লিখতে পারবো 6/36, সেটা ক্যালকুলেশন করলে যেটা আসবে 1/6, সেটা হবে আমাদের অ্যান্সার। তাহলে এইভাবে দুইটা ছক্কারটা কিন্তু আমরা এঁকে ফেলতে পারবো। ঠিক আছে? তো খুব ইজি একটা জিনিস। আর দুইটা ছক্কা এইভাবেই আসে, আসলে এভাবে রাউন্ড আকারে এঁকে দেওয়ার চেষ্টা করবা। তোমরা যদি চাও লম্বা করে এঁকে দিতে তাও হবে, সেক্ষেত্রেও কোনো সমস্যা হবে না। এখন আমরা দেখব একটা ছক্কা আর একটা মুদ্রা, এগুলো যদি করি তাহলে আমাদের কেমন হবে। একটা ছক্কা এবং একটা মুদ্রা, এটা করলে মোটামুটি আমাদের তোমাদের বইয়ে যে প্রশ্নগুলো আছে সেগুলো কাভার হবে। ঠিক আছে? একটি ছক্কা ও মুদ্রা। ঠিক আছে? একটি মুদ্রা। ঠিক আছে? এটা যদি আমরা এখন করি তাহলে কেমন হবে। এখন এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে কোনটা আগে, ছক্কা আগে না মুদ্রা আগে, এটা কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে প্রশ্নে। হ্যাঁ, প্রশ্ন দেখেই লাফ মেরে ট্রি এঁকে ফেলে দেওয়া যাবে না। দেখতে হবে যে প্রশ্নে আগে মুদ্রা আছে নাকি ছক্কা আছে। দেখো, এইটার ট্রি একরকম হবে, আর একটি মুদ্রা একটি ছক্কা, তার ট্রি আর একরকম হবে। তো সেটা আগে করবো আমি। আমি যদি আগে নিচে করি যে একটি মুদ্রা ও একটি ছক্কা। ঠিক আছে? এটা যদি আমি করি তাহলে এটা কেমন হয় আগে আমি একটু দেখি। ঠিক আছে? তো একটা মুদ্রা, প্রথমে আমার মুদ্রা আছে, তাহলে মুদ্রা হবে আমার রুট। রুটটা হবে হচ্ছে আমার মুদ্রা। ঠিক আছে? এইবার রুটটাকে আমি মুদ্রা ধরে নিলে এর আমি দুইটা পার্ট পাবো, হেড আর টেল। তাহলে এই আমি পেলাম হেড, এই আমি পেলাম টেল। মুদ্রার জন্য শেষ। এইবার ছক্কা, তো এর হেডের সাথে ছক্কার 1 2 3 4 5 6 আসতে পারে। ঠিক আছে? তাহলে আমি সেটা নিয়ে আসি। 1 2 3 4 5 6। ঠিক আছে? 1 2 3 4 5 6। ঠিক আছে? এটার জন্যই হলো। এটার ক্ষেত্রেও ঠিক তাই হতে পারে। 1 2 3 4 5 6। অর্থাৎ 1 2 3 4 5 6। ঠিক আছে? এই হয়ে গেল আমাদের একটা ছক্কা ও একটা মুদ্রার ক্ষেত্রে প্রবাবিলিটি ট্রি। নমুনাগুলো দেখতে কেমন হবে? হেড 1,
অর্থাৎ H1, হেড 2, H2, H3, H4, H5, H6, এটা হবে T6, T5, T4, T3, T2, T1। ঠিক আছে, এই হলো আমাদের নমুনা। তাহলে একটা মুদ্রা একটা ছক্কা বললে এই দেখো আমাদের নমুনা কিন্তু এরকম হলো। ঠিক আছে, এইবার আমরা যদি উপরেরটাতে আসি, ঠিক আছে, ধরো এখানে একটা প্রশ্ন আমি এটার জন্য সলভ করে যাই। যে প্রশ্নটা বলতেছে যে মুদ্রায় হেড এবং ছক্কায় জোড় সংখ্যা আসার সম্ভাবনা কত। দেখো বলতেছে মুদ্রায় হেড এবং ছক্কায় জোড় সংখ্যা আসার সম্ভাবনা কত। তাহলে মুদ্রায় হেড, তাহলে এই যে এইগুলো হচ্ছে আমার হেড মুদ্রায়। আর জোড় সংখ্যা কিটা কিটা আছে, জোড় সংখ্যা এই একটা আছে, এই একটা আছে, আর এই একটা আছে, অর্থাৎ তিনটা আছে জোড় সংখ্যা। তাহলে মুদ্রায় হেড এবং জোড় সংখ্যা যে আছে তার মোট মানে সেই নমুনা কয়টা, সেই নমুনা হচ্ছে 1 2 3টা। তাহলে এর প্রবাবিলিটি হবে 3। আর এখন মোট নমুনা ক্ষেত্র কয়টা আছে, 6 দুগুণে 12টা আছে, 1 2 3 4 5 6 এভাবে 12টা আছে, তাহলে 12। তাহলে দ্যাট মিনস 1/4, এটার হচ্ছে প্রবাবিলিটি 4 যে প্রশ্নটা ছিল। এটা হচ্ছে তোমার একটু বলে দিই, ঢাকা বোর্ড 2017 কোশ্চেন, তোমরা দেখতে পারবা তাহলে ক্লিয়ার হবে তোমাদের এখানে জিনিসগুলো। যে তুমি যদি প্রবাবিলিটি ট্রি আঁকতে পারো, দেন তোমাকে যে ধরনেরই কোশ্চেন করুক না কেন তুমি এই করতে পারবা। ঠিক আছে, তো এটা আমরা করে ফেলতে পারবো। এইবার আমরা হচ্ছে একটি ছক্কা একটি মুদ্রা, এটার জন্য আমরা দেখি যে একটা ছক্কা এবং একটা মুদ্রা, তাহলে এখানে আমার ছক্কাটা হবে রুট, আর তার সাথে আমরা মুদ্রার হিসেবটা করব। ঠিক আছে, ছক্কাটা আমাদের রুট করে। তাহলে আমরা এটার ক্ষেত্রে যদি গোল নমুনা আঁকি, মনে হয় কি সহজ হবে? সব গোল নমুনাও আঁকা যায়, সাইড নমুনাও আঁকা যায়, তুমি যেভাবে খুশি আঁকতে পারো। আমি গোল নমুনা আঁকি, দেখি কেমন হয়। তাহলে এটা হচ্ছে ছক্কা, এই 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 দিলাম। তাহলে ছক্কার ক্ষেত্রে আমার পিঠ পড়বে 1 2 3 4 5 6। ছক্কার জন্য আমি এই নমুনাটা এখানে পেয়ে গেলাম। এইবার আমার আসছে মুদ্রা। তাহলে মুদ্রা যদি আসে তাহলে তার জন্য আমি হেড টেল এইভাবে পাবো। তাহলে ধরো এই 1 এর জন্য আমি কি পাবো, হেড পাবো, এটার জন্য আমি টেল পাবো, ঠিক এটার জন্য আমি হেড পাবো। সবগুলো এঁকে নি দাঁড়াও। আর তোমরা এটা পেন্সিল দিয়ে করার চেষ্টা করবা পরীক্ষায়, তাহলে ভালো হবে। ঠিক আছে, ভুল গেলে সাথে সাথে মুছে ফেলতে পারবা, আদারওয়াইজ তো মুছতে পারবা না। আর এগুলো পেন্সিল দিয়ে করাটাই সব থেকে বেটার। ইভেন এমনও হয় আমাদের, তোমরা যে মার্জিনটা করো না, এই মার্জিনটাও কিন্তু পরীক্ষার খাতায় আসলে করা উচিত না। হেড টেল, হেড টেল একটা নির্দিষ্ট ফাঁকা নিজে অনুমান করে রেখে ওটা করতে হয়। হুম, আমাদের সব স্যার না, কিছু কিছু স্যারে ঝামেলা করে এই জিনিসগুলো, হেড টেল। আচ্ছা দেখো আমরা মোটামুটি এঁকে ফেললাম। হ্যাঁ, এই নমুনাটাকে তুমি চাইলে একটা সাইড ওয়াইজ করেও করতে পারতে, কোনো প্রবলেম হতো না। ঠিক আছে, তোমার যেভাবে খুশি তুমি করতে পারো, জাস্ট ট্রিটা আঁকতে পারলেই হচ্ছে। এখন এই নমুনাগুলো কেমন হবে, এটা হবে 1H, এটা হবে 1T, এটা হবে 2H, এটা হবে 2T, এটা হবে 3H, 3T, 4T, 4H, 5T, 5H, এইভাবে হবে 6H, 6T। এই যে আমাদের নমুনাগুলো হয়ে গেল। এখন এখান থেকে যে কোনো কিছু আমাদের প্রশ্নে আসতে পারে বা প্রশ্ন করতে পারে, যেটাই করুক তোমার কাছে নমুনা আছে, সবকিছু আছে। তুমি এখন চাইলে এটাকে যে ধরনেরই কোশ্চেন আসুক না কেন তুমি এখান থেকে সলভ করতে পারবা। তো মোটামুটি তোমাদের বিগত বছরগুলোতে এই সবের বাইরে আর কোনো কোশ্চেন নাই, এইগুলোই সব ঘুরে ফিরে এইটাই। এই যে বললাম যে এখানে যেরকম বললাম যে একটা হেড, একটা জোড়, ঠিক আছে, বা কমপক্ষে দুটো হেড, কমপক্ষে তিনটা হেড, এইগুলোই বিভিন্ন রকম ঘুরে ফিরে সাপেল আকারে প্রশ্ন আসে। ঠিক আছে, তো তোমরা বাসায় প্র্যাকটিস করবা গাইড বই থেকে এই বিগত সালের যে কোশ্চেন গুলো আছে সেগুলো নিয়ে।
আশা করি প্রবাবিলিটি নিয়ে তোমাদের আর কোনো মানে সমস্যা থাকবে না, এবং প্রবাবিলিটির যে 10 মার্ক সৃজনশীলের, এই 10 মার্ক তুমি অনায়াসে পাবা। ঠিক আছে? তো মোটামুটি স্যার একটা এটি। প্রশ্ন করবো? হ্যাঁ, এখন তুমি প্রশ্ন করো, আমার ক্লাস শেষ, তুমি এখন প্রশ্ন করো। আচ্ছা স্যার, হ্যাঁ